আই ইনফ্যাক্ট থিঙ্ক দ্যাট এই যে ট্যালেন্ট বলা হয় না, ট্যালেন্ট ইজ গড, এটা একটা এক্সকিউজ। হার্ড ওয়ার্ক না করার একটা এক্সকিউজ। তখন হই হুল্লোড় করার সময় তখন হই হুল্লোড় করতাম, আড্ডা দেওয়ার সময় আড্ডা দিতাম, যখন পড়াশোনার সময় তখন পড়াশোনাটা করতাম। উচ্চ মাধ্যমিকের সময় তখন ওয়ার্ল্ড কাপ চলছিল, অ্যান্ড আমি জোর গলায় বলতে পারি আমি কিন্তু ওয়ার্ল্ড কাপে সব কটা ম্যাচ, মানে সে ইংল্যান্ড ইটালি হোক না কিনা, সবই ফলো করেছি। অনেস্টলি পড়াশোনা করতাম, অনেস্টলি মানে 5 ঘন্টাই পড়ি না, কিন্তু ঠিকঠাক ভাবে পড়তাম। সারাদিন ধরে পড়ছি অথচ মাথায় কিছু ঢুকছে না, এই ব্যাপারটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। এরকম অনেকেই থাকে যারা ক্লাস 10-এ খুব ভালো রেজাল্ট করে, তারপরে সেই রেজাল্টটাই কিন্তু ক্লাস 12-এও ধরে রাখে। আর আজ আমরা একমনই একজনের সাথে কথা বলবো। আজ আমাদের সাথে রয়েছে ঋতব্রত। ঋতব্রত কিন্তু এবারে সেকেন্ড হয়েছে। ও কিন্তু মাধ্যমিকে যখন ফল প্রকাশ হয়েছিল তখন 9th হয়েছিল, কিন্তু তারপর কিন্তু সেটা রিভাইজ করে 7th হয়ে যায়। ঋতব্রত, প্রথমে যেটা জানতে চাইবো যে কেমন লাগছে তোমার? দেখুন, ভালো লাগছে। মাধ্যমিকের সময় করেছিলাম তখনও, মানে তখন তো শুধু এই দিকেই পরিশ্রম করেছিলাম সারা বছর। তখন তো জিনিসটা আরো অনেকটা একটা আউটবার্স ছিল। আর যদি 11-12 এসে বলেন, তখন তো জয়েন্টের পড়াশুনো ছিল, যেই মেন যেই অ্যাডভান্স, আমাদের অ্যাডভান্স এই রোববারই রয়েছে। তো এবারে যখন করেছি একটা আনন্দ তো রয়েছে, তবে একটা ইয়ে রয়েছে যে এখনো পরীক্ষা বাকি আছে, এখনো अभी भी गेम नहीं, मतलब अभी भी पार्टी बाकी है, এখনো দ্য গেম ইজ অন। দ্য গেম ইজ অন। অ্যাবসলিউটলি। তো সেভাবে ভাবতে গেলে ধরো যে এই যে যেটা বললে যে এক একটা ফেজ, ক্লাস 10 একটা ফেজ হলো, তারপরে ক্লাস 12, এই যে একবার কেউ র্যাঙ্ক করে তার প্রতি প্রত্যাশা বা বাবা মার আশা বা বাকি সবার, সেটা কি প্রচুর বড় হয়ে যায় বা বেশি হয়ে যায়? হ্যাঁ, কারণ ধরুন মাধ্যমিকে র্যাঙ্ক করলে একটা ইয়ে থাকে যে আহ, হারিয়ে যাচ্ছে কিনা, মানে নিজেকে ধরে রাখার একটা ব্যাপার থাকে। কারণ আমারও অনেক বন্ধু তারা ছিল যে যারা ধরুন নিজেদেরকে ধরে রাখতে পারেনি, সেই ব্যাপারটা একটা ব্যাপার কিন্তু থাকে। সেই ইয়েতে বলতে পারেন যে চেষ্টা করেছি উচ্চ মাধ্যমিকে আহ, যতটা, মানে আমার হাতে তো হার্ড ওয়ার্কই ছিল, তো আমি সেটাকেই এক্সিকিউট করার চেষ্টা করেছি। এই যে যখন হার্ডওয়ার্কের কথা বলছো, উচ্চ মাধ্যমিকে কি স্পেসিফিক্যালি আলাদা করে পড়াশোনা করেছে, না পুরো মনটা দিতে ফর প্রিপারেশন অফ এন্ট্রান্স? হ্যাঁ, অ্যাকচুয়ালি এন্ট্রান্সের দিকেই পুরো সময়টাই দিয়েছিলাম। আমাদের ইনফ্যাক্ট জেই মেন্স এর 1-1.5 সপ্তাহের মধ্যেই সেমিস্টার 4 ছিল, মানে যেটা সেকেন্ড লেগ অফ দ্য এক্সামিনেশন। তো অ্যাকচুয়ালি জয়েন্টের জন্যই পড়াশোনা আমরা একদম এভাবেই করে এসেছি বলতে পারেন। আমাদের ডিসেম্বরে যখন স্কুল, মানে আমি তো রেসিডেন্সিয়াল স্কুলে পড়তাম, তো যখন আমাদের ছেড়েছিল ডিসেম্বরে, তখন ওরা একটা পরীক্ষা নিয়েছিল, তার জন্য 1 সপ্তাহ পড়েছিলাম। আর এই যে মেন্স শেষ হলো ফার্স্ট সেশন, তারপরে যে টাইমটা ছিল তখনই জান প্রাণ লাগিয়ে কেটেছিলাম। নিয়ে তাতেই যা হলো কমপ্লিট করেছো, এন্ড এভরিথিং হ্যাঁ, যা রেজাল্টে সেটা দেখা যাচ্ছে। এবার বিষয়টা হলো যে ধরো এই যে সময়টা, এই যে সব যে পুরোটা পড়ে নিয়ে, আমি ধরো লেটসে আমি একজন স্টুডেন্ট যে সামনের বারে পরীক্ষা দেবো, সেরকম একটা প্রিপারেশন নিচ্ছি। আমি আমার ম্যাক্সিমাম সময়টা জয়েন্টের প্রিপারেশনের জন্য দিলাম। লেটসে আমিও একজন জয়েন্টের জন্য অ্যাসপিরেন্ট, ঠিক আছে? আমায় অ্যাডিশনালি কত পার্সেন্ট সিলেবাস এক্সট্রা বা ডিফারেন্ট বোর্ডেরটা? অ্যাকচুয়ালি বোর্ডের সিলেবাস, যে সায়েন্স সাবজেক্ট গুলো রয়েছে সেখানেও বেশ কিছু টপিকস এক্সট্রা থাকে, বা কিছু এক্সট্রা জিনিস পড়তে হয়, বা এই যে লেখা পরীক্ষা হয়, তো ওই জন্য লেখার একটা ধরন রয়েছে যে কি কি লিখতে হবে, সেইগুলোকেও একটা, ওটার জন্য কিন্তু আলাদা করে প্রিপারেশন করতে হয়। এমন না যে ওইটা দিয়েই হয়ে যাবে, পুরো ভালো নম্বর পাবো, এটা কিন্তু হয়ে থাকে না। তো তার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হয়, তাতে লেখার ধরন দেখতে হয়, মডেল মডেল আনসার কিরকম হয় দেখতে হয়। আর বাংলা ইংলিশ তো অবভিয়াসলি আলাদা করে পড়তেই হবে। তবে ওয়ান থিং আই উড সাজেস্ট ইজ দ্যাট অনেস্টলি পড়াশোনা করতে হবে। অনেস্টলি মানে 5 ঘন্টাই পড়ি না, কিন্তু ঠিকঠাক ভাবে পড়তে হবে। সারাদিন ধরে পড়ছি অথচ মাথায় কিছু ঢুকছে না, এই ব্যাপারটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। কারণ আমি নিজেও অনেক কিছুই ফলো করে থাকি। রাত্রেবেলা হয়তো আইপিএল মাঝে মধ্যে দেখতে, হালকা করে দেখতে বসে বললাম তখন। ইনফ্যাক্ট হ্যাঁ, একটা কথা, উচ্চ মাধ্যমিকের সময় তখন ওয়ার্ল্ড কাপ চলছিল, অ্যান্ড আমি জোর গলায় বলতে পারি আমি কিন্তু ওয়ার্ল্ড কাপের সব কটা ম্যাচ, মানে সেই ইংল্যান্ড ইটালি হোক না কিনা, সবই ফলো করেছি। সব কটাই সব দেখেছি, ইন্ডিয়ার ম্যাচও ফলো করছি। তো তাতে মানে তার মানে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যে সময় পড়ছি সে সময় শুধু পড়ছি। হ্যাঁ, একদম। এবার ধরো এই জায়গায় দাঁড়িয়ে যেখানে তুমি ধরো আজকে পুরোটা যে যার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা তো এমসিকিউ বেসড, যে প্রিপারেশনটা যার জন্য মূলত নিচ্ছ, তার থেকে এই প্রিপারেশনে তোমার এমসিকিউটা কি খুব ভালো হয়ে যায় বা আরেকটু বেটার হয়ে যায় যে যখন সেমিস্টার সিস্টেমে যে এমসিকিউ দিয়ে পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ, মানে তাতে কি একটা গ্রিপ থাকে, যে কোশ্চেন যখন এমসিকিউ করার তো একটা আলাদা মেথড আছে, ওটার জন্য একটা আলাদা স্ট্র্যাটেজি থাকে, তার জন্য একটা হেল্প তো অবশ্যই হয়। খুব ভালো একটা রেজাল্ট হলো ক্লাস 12-এ, তারপরে আবার রয়েছে অ্যাডভান্সড, জেইর অ্যাডভান্সড। এই মাঝের সময়টা নিজের মনোবল, নিজের স্নায়ুযুদ্ধ সবকিছু সব ধরে রাখা, সবকিছু করা, কি কি করছো?
তো আমি তো ধরুন পরীক্ষা রয়েছে, মেন্সও হয়েছিল, মেন্সেও খুব তুমি খারাপ। জানুয়ারি অ্যাটেম্প আর ইয়েটা এপ্রিলটা দুটোই দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ। তো সেখানে 99.88% হয়েছিল। হুম হুম। তারপর তো অ্যাডভান্স আসছে, তো অ্যাডভান্সে এটাকেই যে এই আনন্দে ভেসে গেলে চলবে না, এখনো যুদ্ধ বাকি আছে। তারপরে ডাব্লিউবিজেও আছে পরের সপ্তাহে। তো ওই নিজেকে মানে ঠিক আছে, আমি যেমন ধরুন মাধ্যমিকে যখন করেছিলাম তখন একটা ইমোশনাল আউটবার্স ছিল যে সারা বছর এটার জন্য খেটেছি, তার জন্য একটা যখন শুনলাম নাম তার জন্য দিয়ে থাকে। আর কালকে তো খুব তাড়াতাড়ি নামটা শুনতে পেয়েছি, হ্যাঁ, খুব কুইক। কিন্তু মা তো অনেকটাই আনন্দে আত্মারা হয়ে গেছিল। এবার আমি অতটা আসলে ইয়ে হয়ে যায়নি, যে ঠিক আছে এখনো তো পরীক্ষা বাকি আছে। মায়ের এটা হওয়ার আরেকটাও কারণ সেমিস্টার 3 যে আমি হতে পারিনি, সেমিস্টার 3 তেও একটা র্যাঙ্ক লিস্ট হ্যাঁ, পর্ষদ বেরিয়েছিল। পাবলিশ করেছিল। তো আই ওয়াজ নট ইন দ্যাট। হুম হুম। আমি তখন 2 নম্বর বা 3 নম্বর শর্ট ছিলাম। তো তখন একটা নিজের মধ্যে খারাপ লেগেছিল, তার জন্য বলতে পারেন সেমিস্টার 4 ভালোভাবে পরিশ্রম করেছি এক্সামের বেশ, জন্য। চলো তোমার একটু পড়ার জায়গাটা দেখে নেবো। তো যে জায়গাটা দেখলাম যেভাবে তুমি একটা ভাবে পড়তে বা যে সময়টা দিতে, তো তোমার তো যেহেতু রেসিডেন্সিয়াল ছিল, তো অধিকাংশ সময় তো ওখানেই কাটতো, তো ওখানেও কি এরকমই একটা সেট আপ করে সেভাবেই পড়াশোনা করতে? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো ধরুন আমাদের যেটা প্রাচীন গুরুকুল সিস্টেম বলা হয়, আমাদের হুম একটা নির্দিষ্ট সময় ছিল ঘুম থেকে ওঠার, হুম হুম। তারপরে প্রেয়ার করতে হতো, স্টাডি হল টাইম ছিল। তো ওখানেও একটা সিস্টেমেই আমরা বাঁধা ছিলাম, তো সেই সিস্টেমটাই কোনোভাবে সাহায্য করে। 5 থেকেই পড়ছি ওখানে, 8 বছর ওখানে হয়ে গেছে, বা আমাকে ছেড়ে রেসিডেন্সিয়ালি রয়েছি। তো একটা নিজের মধ্যে একটা কোনো একটা ইন্টারনাল ডিসিপ্লিন ক্রিয়েট হয়ে যায়। হুম হুম। তার জন্য বলতে পারেন ওখানেও যখন পড়তাম ছককে সেই সময়টা পড়ছি, ওখানেও এমন না যে সারাক্ষণ পড়তাম, খেলাধুলার সময় ছিল তখন খেলতে যেতাম, যখন হই হুল্লোড় করার সময় তখন হই হুল্লোড় করতাম, আড্ডা দেওয়ার সময় আড্ডা দিতাম, যখন পড়াশোনার সময় তখন পড়াশোনাটা করতাম, এরকম চেষ্টা করতাম। এই ডিসিপ্লিনটা ধরো সবাই তো সেরম মেধা বলতে পারো বা সেরম সুযোগে সবাই পৌঁছতে পারে না নরেন্দ্রপুর অব্দি বা কোনো ভালো ইনস্টিটিউশন অব্দি। তারা যারা ওরম পারছে না বাট এরকম কিছুর জন্য অ্যাসপায়ার করে, তাদের কি কি জিনিস ফলো করা উচিত যেটা ওরম টাইপের একটা রেজিম, যে রেজিমেনের কথা আমরা বলি, সেরকম বিল্ড করতে হেল্প করবে? দেখুন, ফার্স্ট অফ অল এটা আমি একটু ইয়ে করছি, মেধার ব্যাপারটা নিয়ে দেখি এখন অনেক ইয়ে হয় যে ট্যালেন্ট তো ইয়ে বন, কিন্তু আমি না কোথাও রিয়েলাইজ করি, আমার অনেক নিজের বন্ধুদেরও দেখেছি যে এই জিনিসটা সত্যি কথাই কিছুটা নিজের বেশিরভাগটাই নিজের হার্ডওয়ার্ক বা এর উপর ডিপেন্ড করে। আমার চোখে দেখা এরকম অনেকে রয়েছে যারা অনেক মেধাবী হয়তো তথাকথিত, কিন্তু তারা নিজেদের কোনো কারণে অহংকার হোক কিসের কারণে ধরে রাখতে পারেনি, অথচ যারা ধরুন হয়তো আগে তারা অনেকে ভাবতো যে তারা হয়তো অত মেধার নয়, কিন্তু জাস্ট বিকজ অফ হার্ড ওয়ার্ক ডিটারমিনেশন, যে লেগে থাকবো কিছুতেই ছাড়বো না, এই মেন্টালিটির জন্য কিন্তু তারা অনেকটা উপরে উঠেছে, অনেক উপরে উঠেছে, মানে অনেক, মানে একদম তারা ধরুন মেধাবী তাদের থেকেও। অনেকটা কারণ এই শীর্ষে পৌঁছে গেছে। হার্ড ওয়ার্ক ইজ সামথিং যেটার কোনো তুলনা দেয়ার ইজ নেই। নো রিপ্লেসমেন্ট। দেয়ার সো রিপ্লেসমেন্ট, কোনো মেধা ফেধাই কোনো কাজে আসে না। মানে আই আই ইনফ্যাক্ট থিঙ্ক দ্যাট এই যে ট্যালেন্ট বলা হয় না, ট্যালেন্ট ইজ গড, মানে এটা একটা এক্সকিউজ। হার্ড ওয়ার্ক না করার একটা এক্সকিউজ, যে ওর তো এরকম আছে। যারা এই এটা থাকে যে না আমি কেন, আমিও করবো, আই ট্রাই মাই বেস্ট, আমার কাছে যে রিসোর্স আছে। হার্ড ওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি নিয়ে তারা হয়তো যে যদি করে তাহলে তারাও একটা ছেলে জায়গায় একদম পৌঁছতে একদম পারে। একদম, দিস ইজ ড্যাম ট্রু। তো তুমি একটা এমন একটা জায়গা নিয়ে একটু আগে কথা হচ্ছিল যে উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য নেক্সট ফেজ অফ লাইফ, যেটা হলো কেরিয়ার চয়েস, সেখানে তুমি যেই নিয়ে করে করছো, অ্যান্ড দেন তোমার ইচ্ছা একটা একটা অন্যভাবে একটা ভাবনা ভাবার, অ্যান্ড ইউ নো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। হুম। তো সেখানে তুমি যেটা ডিসাইড করেছো যদি সবার সাথে একটু শেয়ার করো। আহ, আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই বিজনেস এন্টারপ্রেনারশিপ এইদিকে একটু ড্রিভেন, মানে এইদিকে আমার ইচ্ছা, বা আমার হয়তো অন্যরকম ইচ্ছা, কিন্তু আমি এখান থেকে ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে ধরুন বাংলার ঠিক ব্যবসার দিকে সবার একটা না করব না, মাছে ভাতে বাঙালি খাবো ঘুমিয়ে পড়বো, এরকম একটা মেন্টালিটি থাকে। আর এখানে সবার ইয়ে থাকে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হব, বা প্রফেসর হব, ইয়ে হব, বা এখন অনেকেই এখন ট্রেন্ড উঠেছে যে আইএস আইপিএস হবো, কিন্তু দেখেছি ব্যবসাটা কেউ খুব একটা ইয়ে মানে কেউ বলে বলেও না, না বলেও সেভাবে, না। হ্যাঁ। আর তার থেকে বড় কথা, ব্যবসাটাকে একটু অন্যরকম ভাবে দেখে যে যে ও ব্যবসায়ী। ও ব্যবসা করবে, কিছু করবে না, ব্যবসা করতে বসে পড়বে। তো সেইটা যে অ্যাকচুয়ালি ট্রু নয়, বা আমাদের অন্যান্য সিটিজে যেরকম স্টার্ট আপ কালচার তৈরি হয়েছে, সেটা বাংলায় নিয়ে আসার ইচ্ছা রয়েছে। আর তার থেকে বড় কথা, শুধু ব্যবসায়ী নয়, আমি 8 বছর নরেন্দ্রপুরে পড়েছি। আমি কালকেও বলছিলাম যখন রিপোর্টাররা জিজ্ঞেস করছিল যে আমি সত্যি যখন মানে আমি এখন কথা বলছি, করে দেখাতে হবে অবশ্যই, এমন কিছু করতে যেটা সমাজের, দেশে ও দশের সবার জন্য, প্রান্তিক মানুষের অব্দি সবাইকে যেন সাহায্য করতে পারে। আর সব থেকে বড় আই থিঙ্ক এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যে জায়গায় আমরা যেরকম জায়গায় একটা সিনারিও দাঁড়িয়ে রয়েছি, যে বাংলা যেটা তুমি বললে অনেকটাই পিছিয়ে পড়েছে কম্পেয়ার টু আদার স্টেটস আদার স্টেটস। অ্যান্ড আদার মানে পপুলার সিটিজ অ্যাজ ওয়েল।
Yeah. সেখানে কলকাতা বা শিলিগুড়ি বা দুর্গাপুর যে কোনো কিছু কোথাওই র্যাঙ্ক করে না, যদি আমি যে কটা সিটি একটু হলেও পপুলার, কোথাওই র্যাঙ্ক করে না সেই অর্থে। আর স্টার্ট আপ কালচার সেরকমই নেই। তো এরকম যদি একটা ভাবতে চায় বা বাকি সব কিছু করতে চায়, হাউ ডিফারেন্টলি দে শুড স্টার্ট থিঙ্কিং বা হাউ ডিফারেন্টলি দে শুড ট্রিট লাইফ, কি করা উচিত? হ্যাঁ, অ্যাকচুয়ালি কিছুটা আমাদের বাঙালিদের কিছুটা দেখেছি, মানে এটা অনেক মানুষের মধ্যেই, ছাত্রদের মধ্যে বা যারা ধরুন বড় হয় তাদের মধ্যে সামো একটা মধ্যবিত্ত মেন্টালিটি, মধ্যবিত্ত হওয়াটাকে বলছি না, যে এই তো এমনি করছি হয়ে যাবে, একটা যে উঁচু করে ভাববো যে চেষ্টা করবো একটা এম ফর সামথিং বিগার, এই ব্যাপারটা থাকে না। ওইটা না থাকলেই দেখেছি যে চাকরি করছি এই তো হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা থাকে না অনেকের, যে এই ভালো যা আছে। চলছে ওতেই ভালো আছি, আর কিছু অত কেন করতে হবে, অত রিস্ক নেবো কেন। তো সেই অন দ্যাট ভেরি গুড নোট, যে আমরা কিন্তু বাঙালিও এবার কিন্তু রিস্ক নেবে। আর ও যেটা বললো যে বাঙালি কিন্তু ব্যবসা করতে পারে, এটা সবাইকে দেখাতে হবে। আমাদেরও একটা স্টার্ট আপ ইকোসিস্টেম বিল্ড করতে হবে, একদম, একদম। অ্যান্ড এমন একটা কালচার যেখানে সবাই এইভাবেই গ্রো করে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে Thank কথা you. বলার জন্য, আর অল দ্য বেস্ট ফর Thank ইউর you. ফিউচার এন্ডেভার্স। থ্যাংক Thank ইউ you. সো মাচ।